আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজমিরা বনশ্রী ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো শিক্ষার্থীরা, আমি এর আগে দুটো পার্ট ন্যারেশনের দুটো পার্ট নিয়ে এসেছিলাম অষ্টম শ্রেণীর জন্য। তো তোমাদের দুটো পার্টে কিন্তু আমি ভাগ করে কিছু জিনিস শিখিয়েছি। যেমন পার্ট ওয়ানে ছিল আমার সেন্টেন্স ভেদে ন্যারেশনের চেঞ্জটা শিখিয়েছি, এবং তোমার সেকেন্ড পার্টে আমি শিখিয়েছিলাম যে ভার্ব অনুযায়ী কিভাবে ইন্টারেক্ট করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। তো আমি তোমাদের দ্বিতীয় পার্টে বলেছিলাম যে আমি প্যাসেজ ন্যারেশনের সময় কিছুটা আরো বিষয়গুলো আমি তুলে ধরবো। তো আজকে সেই প্যাসেজ ন্যারেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো প্যাসেজ ন্যারেশন করার সময় অনেক শিক্ষার্থী আছে যারা ভাবে যে হয়তো প্যাসেজ ন্যারেশনটা অনেক কঠিন হবে। আসলে কিছুই না, যদি আমরা ওই টেন্স এবং সেন্টেন্সের বিষয়টা খুব ভালো করে আয়ত্ত করতে পারি তো প্যাসেজ ন্যারেশনটা কোনো ব্যাপারই না তোমাদের জন্য। বরং তোমরা দেখবে প্যাসেজ ন্যারেশনটা করায় কিন্তু অনেক মজা পাওয়া যায়। আচ্ছা, এখন আমি একটু তোমাদের বলে নিই যে প্যাসেজ ন্যারেশনের সময় আসলে ওই আগের বিষয়গুলোই প্রয়োজন, শুধু কিছু কিছু বিষয়, কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। আর সেই বিষয়গুলো আমি তোমাদের একটা ছকের মধ্যে লিখে দিয়েছি। আশা করি তোমরা যদি এটা ভালো করে দেখো বা বুঝো তাহলে তোমরা ইনশাআল্লাহ এরপর থেকে প্যাসেজ ন্যারেশনের জন্য তোমাদের কোনো রকম ভীতি কাজ করবে না। তো চলো বন্ধুরা দেখি একটু। আচ্ছা দেখো, আমি লিখেছি সাম ইম্পর্টেন্ট পয়েন্টস ফর প্যাসেজ ন্যারেশন, মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই প্যাসেজ ন্যারেশনের জন্য যেগুলো আমাদের লাগবে। সেটা হচ্ছে, আমি যদি ডাইরেক্টলি স্যার বা ম্যাডাম লিখি তাদের অনারে কিন্তু আমি একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। এরপর আমরা অনেক প্যাসেজ ন্যারেশনের সময় দেখি যে দুটো মানুষের মধ্যে কনভারসেশন চলে এবং সেখানে একে অপরকে হয়তো কোনো প্রশ্ন করছে বা একে অপরের হয়তো কোনো কথা শেয়ার করছে বা আদেশ হোক বা উপদেশ হোক বা এই ধরনের অনেক ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই। তো যদি আমি সেখানে কোনো প্রশ্নের উত্তরে ইয়েস দেখতে পাই তখন কিন্তু আমি লিখব রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি দেখি নো তাহলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর এরকম যদি হয় যে একজন আরেকজন ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে কিছু বললো, তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো, যেমন আমরা সব বলি হ্যালো এভাবে বা হাই, এই ধরনের একটু তাকে কি বলে অ্যাট্রাক্ট করার জন্য আমরা কিন্তু এই শব্দগুলো ব্যবহার করি। তখন আমি ইনডাইরেক্ট করার সময় ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ লিখবো। আর ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ এর পরে আমি ডটটা দিয়েছি এই কারণে যে আমি যেটা বলে সম্বোধন করবো সেই শব্দটা আমি এটা এখানে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মানে যার অ্যাটেনশনটা আমি নিব, মানে আমি যদি বলি যে হ্যালো রিক্সাপুলা, তখন কিন্তু আমি লিখবো ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য রিক্সাপুলা, মানে এটা তার আমি রিক্সাটাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলেছি। এরপর দেখো অনেক সময় দেখতে পাবো বাই আল্লাহ বা গড। তো আমরা কিন্তু করি যে আল্লাহর নামে বলছি আমি এটা করবো না, আল্লাহর নামে বলছি আমি এখন থেকে লেখাপড়া করবো, এই ধরনের যে বাক্য আমরা দেখতে পাই তখন কিন্তু বাই আল্লাহ বা গড থাকলে আমরা উল্লেখ করবো সোয়ারিং বাই গড বা আল্লাহ। আচ্ছা, এরপর দেখবে যে আমরা কথা বলার সময় আসলে আমাদের মুখে কথা বলার সময় আমরা বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করি। যেমন কাউকে একটু আদর করে হয়তো ডাকি, হয়তো ডাকলাম ডিয়ার বা ডার্লিং, ডিয়ার বা ডার্লিং। অনেক সময় আমরা বন্ধুদেরকে বলি, অনেকগুলো বন্ধু আছে তখন ফ্রেন্ডস বলি, বা একটা বন্ধু থাকলেও কিন্তু সবসময় যে নাম ডাকি তা কিন্তু নয়, শুধু ফ্রেন্ড বলেও ডাকতে পারি। তো এই ধরনের যখন ডিয়ার, ডার্লিং, ফ্রেন্ডস বা এরকম ব্রাদার বা সিস্টার এই ধরনের কোনো নাম ধরে ডাকবে তখন কিন্তু আমাদের লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ। অ্যাড্রেসিং অ্যাজ এর পর কারণটা হচ্ছে ওই জায়গাতে আমাদের যে শব্দটা বলে আমি তাকে ডাক দিব সেই শব্দটা আমরা এখানে লিখবো। যেমন অ্যাড্রেসিং অ্যাজ, হয়তো এখানে লিখলাম অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার ফ্রেন্ডস বা অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার বা অ্যাড্রেসিং অ্যাজ ডার্লিং। এই যে এরকম আমরা যে শব্দটা বলে উচ্চারণ, যে শব্দটা বলে তাকে আমরা ডাকবো সেই শব্দটা আমরা এই ডট জায়গায় বসিয়ে দিব। এরপর দেখো গুড মর্নিং বা গুড নাইট। গুড মর্নিং বা গুড নাইট থাকলে কিন্তু আমরা একটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা ন্যারেশন চেঞ্জ করি সেরকম করা যায় না, তখন একটা ফর্মুলাতে আমাদের আসতে হয়। যেমন প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে উইশ বা উইশ, তারপরে অবজেক্ট, তারপরে গুড মর্নিং বা গুড নাইট বা গুড ইভিনিং। ধরো কেউ বলছে আই বা হি সেড টু মি গুড মর্নিং, তখন কিন্তু আমি লিখবো হি উইশ মি গুড মর্নিং। কারণ সে আর আমি দুজন ছিলাম থেকে সাবজেক্টের জায়গায় হি আর অবজেক্টের জায়গায় মি, তাহলে হি উইশ মি গুড মর্নিং হবে। আচ্ছা, এরপর দেখো গুড মর্নিং গুড নাইট ছাড়াও গুড বাই আছে। গুড বাই থাকলে কি করবো? গুড বাই থাকলে কিন্তু আমরা কি করি, ওখানে উইশ না দিয়ে বেড দিই, সাবজেক্ট প্লাস বেড অবজেক্ট আর গুড বাই। তার মানে এই স্ট্রাকচার সেম, শুধুমাত্র আমরা গুড মর্নিং গুড নাইটের ক্ষেত্রে আমরা উইশ লিখবো আর গুড
ভার্ব ক্ষেত্রে আমরা বেড লিখবো। আচ্ছা এরপর আসি থ্যাংক ইউ। থ্যাংক ইউ এবং ওয়েলকাম জাতীয় যে শব্দগুলো আছে এগুলো স্ট্রাকচারও কিন্তু নরমাল যে ন্যারেশনটা আমরা করি হি সেড টু মি দ্যাট এই টাইপের হবে না, এটা এক বাক্যে রূপান্তর করতে হবে, যেমন সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট। তার মানে যদি এরকম থাকে হি সেড টু মি থ্যাংক ইউ, তখন আমরা কি লিখবো হি থ্যাঙ্কড মি। এই একটা কথা আমরা এই বাক্যটা প্রকাশ করব। তারপর আসি আমি লিখেছি টু অর মোর সেন্টেন্সেস আর জয়েন্ট বাই, তার মানে হচ্ছে দুটো বা আরো কোনো বাক্য আরো অধিক বাক্য থাকলে সেগুলোকে আমরা কি দিয়ে যুক্ত করব। শিক্ষার্থীরা তোমাদেরকে বলি যে একটা প্যাসেজ ন্যারেশনে তো তোমরা জানোই একের অধিক বাক্য থাকে, তখন দুইটা থাকতে পারে বা তিনটা বা চারটাও থাকতে পারে, তখন করতে হয় কি আমাদের সেই বাক্যগুলোর মধ্যে মিল বন্ধনের জন্য কিছু শব্দ আমরা অ্যাড করি। তবে এই যেই সকল শব্দগুলো অ্যাড করি এটা যে কোনো নিয়ম আছে এরকম কিছু না, তোমার মনের মতো করে তুমি বসিয়ে দিতে পারো। যেমন তুমি ইচ্ছা করে চাইলে লিখতে পারো যে and said বা and told বা and added, and আবার impaired বলে and requested, আর operative বলে and wished, আবার exclamatory হলে তুমি বলতে পারো and exclaim with joy বা sorrow। এই ধরনের বাক্য তুমি করতে পারো। আবার দেখা যাচ্ছে হয়তো প্রশ্ন আসবে মিস আমি হয় দুটো বাক্যকে and দ্বারা যুক্ত করলাম, তাহলে 3 নাম্বার বা 4 নাম্বার বাক্যকে আমি কি করব, তখন তুমি লিখতে পারো also added বা further added বা এরকম লিখতে পারো যে again said। এই ধরনের কথা তুমি উল্লেখ করতে পারো। এরপর দেখো আবার আমি লিখেছি কিছু কথা, যে কথাগুলো কোনো আসলে গ্রামাটিক্যাল কোনো যুক্তি তোমাকে আমি দেখাতে পারবো না, কিন্তু এটা বলা যায় যে আমি দুটো বাক্যকে আমার মনে হয়েছে যে এখানে এই কথাটা দিলে কথাটা আমার সুস্পষ্ট হয়, এই জন্য আমি দিয়েছি। তবে তোমাকে মনে রাখতে হবে তুমি বাহিরে যেটাই করো না কেন মিলবন্ধনের জন্য তুমি দুই একটা শব্দ ইউজ করতে পারো। আমি কয়েকটা যদিও দেখিয়ে দিয়েছি, এটা বাইরেও হয়তো তুমি আরো কিছু শব্দ যুক্ত করতে পারো, কিন্তু মাথায় রাখবে যে কখনোই তুমি ইনভার্টেড কমার বাক্যের মধ্যে কিন্তু তোমার ওখানে যা থাকবে সেই অনুযায়ী তুমি চেঞ্জ করবে, ওটার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে গ্রামার ফলো করতেই হবে। তাহলে এখানে আমি এক্সট্রা করে কি দিয়েছি দেন বা আফটার দ্যাট, বা হয়তো এই কনভারসেশনটা প্রায় শেষের দিকে এসে গেছে তখন আমি বলতে পারি ফাইনালি বা অ্যাট লাস্ট, এই জাতীয় শব্দ তুমি ইউজ করতে পারো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যেগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল বা এক্সক্লুসিভ বিষয় ছিল এগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এটার উপর কয়েকটা বিষয় ভিত্তি করে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করো। যেমন দেখো স্যার দ্য বয় সেড ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন। তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এখানে লিসেনার এবং স্পিকার কে, এখানে কয়জন ব্যক্তি আছে। তো আমি এই প্রথম বাক্য দেখে বুঝতে পারছি যে এটা একটা ছেলে কাউকে বলছে, হয়তো স্যার যেহেতু বলেছে তার মানে এটা হয়তো অবশ্যই তার টিচারকে মিন করে বলছে। আর এটা আমি যদি নাও প্রথম বাক্যে খুঁজে পাই আমরা ডেফিনেটলি কিন্তু পরের বাক্যগুলো থেকে তার নামটা পেয়ে যাব। যেমন দেখো আমি পুরোটা একটু পড়ি। স্যার দ্য বয় সেড ক্যান আই আস্ক ইউ কোশ্চেন, স্যারকে বলছে স্যার আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। ইয়েস ইউ ক্যান সেড দ্য টিচার, তখন টিচার বলছে হ্যাঁ পারো। টার্নিং টু দ্য বয় হি সেড, মানে কি ছেলেটির দিকে মুখ ঘুরিয়ে সে বলল বা টিচার বলল ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, তুমি কি গতকাল ক্লাসে আসোনি বা উপস্থিত হও নাই। নো আই ওয়াজ বিজি, না আমি ব্যস্ত ছিলাম। সেড হি, মানে এই কে ব্যস্ত ছিল, ছেলেটি ব্যস্ত ছিল। ওকে মিট মি আফটার ইউর ক্লাস, ঠিক আছে তুমি আমার সাথে তোমার ক্লাসের পর দেখা করো। থ্যাংক ইউ স্যার। এই কথাটা কে বলেছে, যদিও এটা আসলে কে বলেছে লেখা নাই, কিন্তু আমরা কিন্তু গেস করতে পারছি। অনেক সময় কিন্তু লিসেনার বা স্পিকারের নাম নাও থাকতে পারে, কিন্তু আমরা এই প্যাসেজটা পুরোপুরি পড়ে কিন্তু বুঝতে পারি কে কাকে উদ্দেশ্য করে কি বলছে। যেমন থ্যাংক ইউ স্যার, এটা অবশ্যই এটা দা বয়টাই বলছে, এবং ওয়েলকাম ডিয়ার সেই দ্য টিচার এখানে দেওয়া আছে, উনি টিচারকে বলছে সে কথা দেওয়া আছে এবং কথা টিচার। আচ্ছা এখন আমরা এইটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্যার বলছে এবং স্যারের উদ্দেশ্য করে কিন্তু আমি কি বলেছিলাম যে উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি লিখবো। তারপর দেখো শুধু এই উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি এই কথাটা শুধু বাড়তি যুক্ত হবে, কিন্তু তাছাড়া কিন্তু বাকি সব আগে যেমন করে তোমাদের সেন্টেন্স ন্যারেশন আমি শিখিয়েছি ঠিক সেভাবে হবে। দেখো দা বয় আস্কড, যেহেতু প্রশ্নবোধক বাক্য এর জন্য আস্কড বসেছে, আস্কড দ্য টিচার উইথ রেসপেক্ট। এই কথা শুধুমাত্র আমরা প্যাসেজ ন্যারেশনের জন্য এখানে আমরা যুক্ত করলাম। আর এমনিতে যদি স্যার শব্দটা যদি সেন্টেন্স ন্যারেশনও থাকে সেখানেও যুক্ত করা যাবে, সমস্যা নেই। তবে যেহেতু তোমাদের এই ক্লাস 8 এ তোমাদের প্যাসেজ ন্যারেশনটা আছে সুতরাং ওটা নিয়ে কথা বলছি। তাহলে দা বয় আস্কড দ্য টিচার উইথ রেসপেক্ট, ইফ যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জন্য ইফ বসেছে, ইফ হি কুড আস্ক হিম এ কোশ্চেন। আচ্ছা এরপর দেখো ইয়েস ইউ ক্যান সেড দ্য টিচার, তাহলে এখন ইয়েস যেহেতু বলেছে ইয়েস থাকলে কি হবে রিপ্লাই টু দ্য নেগেটিভ, তাহলে টিচার বলছে কি দেন হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কেন হলো, কারণ ইয়েস আছে এর জন্য অ্যাফার্মেটিভ হয়েছে। অ্যাফার্মেটিভ
বয় কে মিন করেছি। এবার দেখো টার্নিং টু দ্য বয় হি সেড ডিডন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, মানে টিচার কিন্তু আবার জিজ্ঞাসা করেছে সে তার দিকে তাকিয়ে। এখন এই যে ইনভার্টেড কমা বাইরে যে শব্দগুলো থাকবে সেটা অনেক বড় হোক আর যেগুলো থাক না কেন সেটাকে তুমি ওভাবে রাখবে। আমরা জানি ইনভার্টেড কমার বাইরে কোনো ভার্ব থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবে শুধু ইনভার্টেড কমার মধ্যেই পরিবর্তন হবে। তাহলে আমি এই বাক্যটাকে এভাবে রেখেছি, দেখো টার্নিং টু দ্য বয় হি এগেইন আস্কড, মানে টিচার আবার জিজ্ঞাসা করলো ইফ হি হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস দ্য প্রিভিয়াস ডে। আচ্ছা এখানে ডিড নট ছিল এজন্য আমি এটা পাস্ট পারফেক্ট করে দিয়েছি, হ্যাড নট অ্যাটেন্ডেড হয়েছে। দ্য প্রিভিয়াস ডে কেন বললাম, ইয়েস্টারডে থাকলে ইনডাইরেক্ট করার সময় দ্য প্রিভিয়াস ডে বসে। এবার দেখো বলছে নো আই ওয়াজ বিজি, এই কথা কে বলেছিল, ছাত্রটি বলেছিল। তাহলে এখন দেখো সে কিন্তু উত্তরে না বলেছে, যখন না থাকবে তখন কি করতে হবে, রিপ্লাই ইন দ্য নেগেটিভ। তাহলে সে বলেছে হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি হ্যাড নট। আচ্ছা এই যে হি হ্যাড নট এটা তো ছিল না, কিন্তু আমি এইটা আগের প্রশ্নে যেহেতু টিচার জিজ্ঞাসা করেছে তুমি কি উপস্থিত ছিলে না, তো সেই জন্য আমি কিন্তু এখানে ওই এখানে যেভাবে সেই হ্যাড নট অ্যাটেন্ডেড ছিল আমি জাস্ট এই হ্যাড নটটা এখানে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি বাক্যটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য এটা এক্সট্রা করে বসাতে হয়। আচ্ছা দেখো দ্যাট হি হ্যাড নট বিকজ, এই যে বিকজটা আমি কোথায় পেয়েছি, আসলে কিন্তু এখানে বিকজ ছিল না, কিন্তু ছেলেটা কিন্তু বলছে নো আই ওয়াজ বিজি, না আমি ব্যস্ত ছিলাম। তার মানে সেটা কিন্তু একটা এক্সপ্লেইন করলো টিচারের কাছে যে আসলে টিচার আমি একটু ব্যস্ত ছিলাম। তো ওই কথাটা যদিও বিকজটা নেই, কিন্তু আমরা এখানে বিকজ কথাটা উল্লেখ করব বাক্যটাকে সুন্দর করে উপস্থাপনের জন্য। এরপর লিখলাম বিকজ হি হ্যাড বিন বিজি, ওয়াজটা কিন্তু আমরা জানি যে হ্যাড বিন বসে, হ্যাড বিন বিজি দিলাম। এরপর দেখো ওকে মিট মি, এই যে ভারতে বাক্যটা শুরু, তার মানে এখানে কিন্তু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেন দ্য টিচার, আমি দেন ইউজ করেছি, দেন দ্য টিচার টোল্ড হিম। আচ্ছা এখানে টিচার কিন্তু একটা অর্ডার যদি আমরা লিখি অর্ডার লিখতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো টোল্ড লিখলেও বিষয়টা সুন্দর হয়, তো আমি টোল্ড দিয়ে করেছি এটা। দেন দ্য টিচার টোল্ড হিম টু এর পরে কি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সময় জানি লিঙ্গার জায়গায় টু দিতে হয় এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে টু এর পরে মিট লিখেছি, মিট যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করেছি টু মিট হিম মানে টিচারের সাথে। এরপর দেখো আফটার ইউর ক্লাস মানে আফটার হিজ ক্লাস, মানে ছেলেটার ক্লাস শেষ হওয়ার পরে সে তার সাথে দেখা করে সে কথাটা টিচার বলেছে। এবার থ্যাংক ইউ স্যার দ্য বয়, এই যে থ্যাংক ইউ বললো আমি সরাসরি কি করব, সাবজেক্ট দেখো সাবজেক্ট থ্যাংক অবজেক্ট, তাহলে সাবজেক্ট দ্য বয় তারপরে থ্যাংক তারপরে হিম, মাঝখানে কেন রেসপেক্টফুলি দিয়েছি, এই কারণে দিয়েছি যে এখানে স্যার শব্দটা ছিল এই স্যারের জন্য আমি এখানে রেসপেক্টফুলি দিয়েছি। তাহলে দ্য বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম। আর লাস্ট দেখো ওয়েলকাম ডিয়ার সেড দ্য টিচার, এই যে ডিয়ার বলে সম্বোধন করলো এই জন্য আমি কি লিখবো, অ্যাড্রেসিং অ্যাজ। তো কি বলে সম্বোধন করেছে দেখো একটু খেয়াল করো, এখানে লিখেছিলাম অ্যাড্রেসিং অ্যাজ ডট ডট, তার মানে অ্যাড্রেসিং অ্যাজ এর পরে যে শব্দটা বলে অ্যাড্রেস করবে সেই শব্দটা এখানে বসিয়ে দিব। তার মানে অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার, এখানে ডিয়ার বলেছে আমি এখানে ডিয়ার লিখেছি। অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েলকাম। এই হলো আমার এক নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো আরো কিছু শব্দ দিয়ে আমি আরেকটা তৈরি করেছি। নাম্বার 2 एग्जांपल দেখো আই সেড টু রিনা, মানে আমি রিনাকে বলছি গুড মর্নিং। আচ্ছা গুড মর্নিং এর স্ট্রাকচার দেখে আসি, সাবজেক্ট উইশ, অবজেক্ট গুড মর্নিং বা গুড নাইট বা গুড ইভিনিং এই জাতীয় শব্দ। তাহলে সাবজেক্ট আই উইশ রিনা গুড মর্নিং। এরপর এই যে আমি গুড মর্নিং বলে আমি ওকে প্রশ্ন করেছি হোয়াই ডিড ইউ মিস দ্য ক্লাস, তুমি কেন ক্লাস মিস করেছো, এন্ড আস্কড হার, যেহেতু প্রশ্ন করেছি এজন্য আস্কড হার লিখেছি, asked her why she, এখানে ডিড আছে যেহেতু তাহলে she had missed the class, মানে এটা পাস্ট লিখে ছিল আমি পাস্ট পারফেক্ট করে দিয়েছি। এরপর দেখো she said, সে বললো মানে রিনা বললো alas what a fool I am, বলছে হাই আমি এত বোকা, প্লিজ হেল্প মি অন দ্য টপিক, দয়া করে আমাকে একটু সাহায্য করো না বিষয়ের উপর, I will never miss the class, আমি কখনোই ক্লাসটা মিস করব না। এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ রিনা বলেছে। তো এখন রিনার প্রথম থেকে আমি আসি, এখানে সে এক্সপ্লেইন করেছে যে সে অনেক বোকা, আর এই জন্য আমি এখানে কি দিলাম, then she explained with sorrow that she was a great fool। আমরা জানি যে এক্সপ্লেনেটরি সেন্টেন্সকে কিন্তু আমরা ইন্টারঅ্যাক্ট করার সময় অ্যাসার্টিভ হিসেবে ব্যবহার করি এবং অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং তারপরে গ্রেট বা ভেরি বসবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ বা অন্য কিছু এক্সটেনশন কিছুটা বসবে। আচ্ছা তাহলে কি হলো she আর এখানে কি আছে what a fool I am, তাহলে that she was a great fool, then she explained with sorrow that she was a great fool। এরপর দেখো আমি কিন্তু বাক্যটাকে এরপর কিন্তু সে এই যে একটা এক্সপ্লেইন করে সঙ্গে সঙ্গে সে একটা রিকোয়েস্ট করেছে, এর জন্য আমি
রিকোয়েস্টেড মি মানে আমাকে অনুরোধ করেছে টু হেল্প হার অন দ্য টপিক। এরপর দেখো আবার সে বলেছে আই উইল নেভার মিস দ্য ক্লাস। তার মানে সে একবার এক্সপ্লেন করলো, দুঃখ করলো, একবার সে অনুরোধ করলো, আবার কিন্তু সে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করলো যে আমি আর কখনোই ক্লাসটা মিস করবো না। এই জন্য আমি এখানে নতুন করে আবার লিখেছি যে she also added that, মানে সে আরো যুক্ত করলো যে she would never miss the class, উইল ছিল উড করে দিয়েছি। এরপর দেখো don't do this, let us discuss the topic, I said, আমি বললাম যে আর কখনোই করো না, মানে তুমি ক্লাসটা মিস করেছো, এরকম ক্লাস আর কখনোই মিস করবে না এবং চলো আমরা টপিকটা নিয়ে আলোচনা করি। তো এই কথাটা দেখো আমি কি লিখেছি, যেহেতু এটা আমি তাকে অ্যাডভাইস করেছি যে তুমি আর কখনো এরকম করবে না, তো এই জন্য আমি কি লিখেছি আই অ্যাডভাইসড হার নট টু, নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিন্তু সেটা টু এর আগে বসে, তাহলে আই অ্যাডভাইসড হার নট টু ডু দ্যাট, দিস থাকলে দ্যাট হয়ে যায়, এবং দ্যাট বসিয়েছি। এবার লেট আস ডিসকাস দ্য টপিক, চলো আমরা আলোচনাটা আমি বিষয় টপিকটা নিয়ে আলোচনা করি। আচ্ছা এখানে কিন্তু আমরা জানি লেট আস হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট আস যখন থাকবে তখন কিন্তু রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ টু আমরা লিখবো এবং তারপরে লিখবো হচ্ছে লিঙ্কের জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড। ওই স্ট্রাকচার অনুযায়ী আমি তৈরি করেছি and propose to her that we should, মানে কি উই কেন লিখেছি বলো দেখি, কারণ এখানে কিন্তু রিনা এবং আমি ছিলাম। যদি লেট আস যুক্ত বাক্য থাকে তখন হয় উই শুড হয় লিঙ্কারের পরে অথবা দে শুড হয়। যেহেতু এখানে ফার্স্ট পারসন মানে আমি আছি, যদি আমি থাকি সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় তখন হবে উই শুড, আর যদি আমি না থাকি, যদি অন্য কোনো পারসন থার্ড পারসনটা থাকে তখন কিন্তু দে শুড হয়। যেহেতু আমি আছি এই জন্য আমি বললাম যে আই অ্যাডভাইস হার নট টু ডু দ্যাট এন্ড প্রপোজ টু হার দ্যাট উই শুড ডিসকাস দ্য টপিক। উই শুড লিখেছি আমি এখানে যেহেতু এখানে ফার্স্ট পারসন ছিল। আচ্ছা এই যে মোটামুটি আমি তোমাদেরকে এখানে কিছু পয়েন্ট তুলে ধরেছি এবং পয়েন্টের আঙ্গিকে আমি এখানে কিছু এক্সাম্পল মাধ্যমে বের করেছি। আসলে যদি আমার দুটো যে এপিসোড ছিল পার্ট 1 এবং পার্ট 2, এই দুটোকে আয়ত্ত করতে পারো এবং আজকে এই যে ডিসকাশনটা হলো এটা কিন্তু আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের জন্য ন্যারেশন করা কোনো ব্যাপারই হবে না। এবং আমি আশা করি যে তোমরা ইনশাআল্লাহ ন্যারেশনে 5-এর 5 ইনশাআল্লাহ অবশ্যই পাবে, খুব ভালো নাম্বার তোমরা তুলতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য আমি আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।